where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফুলচাঁদ সরকার। আমার স্কুল হচ্ছে মহেশমারী ডিএন সাহেব বিদ্যাভবন। আমরা ক্লাস 10-এর চলচ্চিত্র চ্যাপ্টারটা পড়ছিলাম। এর আগে বা কালকে আমি যেগুলো পড়েছি তারপর থেকে আমরা শুরু করব। কালকে আমরা পড়েছিলাম যে তড়িতের সাহায্যে চুম্বক তৈরি করা। তড়িতের সাহায্যে চুম্বক তৈরি করতে গিয়ে দেখলাম যে এরকম একটা দণ্ড, তার গায়ে যদি তার পেঁচানো হয়, তার পিছিয়ে এই যে দুই প্রান্তটাকে এটা যদি একটা ব্যাটারির সঙ্গে কানেকশন করা হয়, তাহলে এটা চুম্বকে পরিণত হচ্ছিল, তাই তো? এবার চুম্বকে যে পরিণত হবে, এর মেরু কোনটা হবে, কোন দিকটা উত্তর মেরু হবে, কোন দিকটা দক্ষিণ মেরু হবে, সেটা বোঝার জন্য বা সেটা বুঝবো কী করে, সেটা বোঝার উপায় হচ্ছে আমরা কোনো একটা প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে কিংবা এই প্রান্ত থেকে দেখব। যদি দেখতে গিয়ে এরকম মনে হয় যে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাটা এন মতো, এন যেমন আমরা এরকমভাবে লিখছি, এটাকে যদি একটু বাঁকিয়ে দেওয়া হয় মাথাগুলো, এই মাথাটা একটু বাঁকিয়ে দিলে পারে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। মানে যদি এই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে সামনের মেরুটা, এই মেরুটা উৎপন্ন হবে এন মেরু। তাহলে আমরা দেখলাম যে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটা খুব স্বাভাবিক কারণ এদিকে ঘোরে, তাই তো? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিকে যদি দেখি যে আমার তড়িৎ প্রবাহটা হচ্ছে, তাহলে এই প্রান্তটা এন মেরুর সৃষ্টি হবে। আর যদি এস অক্ষরটাকে আমরা লিখি এরকমভাবে, এসের প্রবাহ মাত্রা এইদিকে যদি হয়, অর্থাৎ শেষ মাথাগুলোকে যদি আমরা তীর চিহ্ন দিয়ে লিখি, তাহলে কী হচ্ছে, এই দিকে তড়িৎ প্রবাহ, অর্থাৎ এইদিকে তড়িৎ প্রবাহ মানে যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকেই যদি তড়িৎ প্রবাহটা হয়, অর্থাৎ এই মাথা থেকে দেখব এরকমভাবে যদি দেখি, এটার গায়ে তার পেঁচিয়েছি, পেঁচানোর পর যদি দেখি যে এইভাবে তড়িৎ প্রবাহটা হচ্ছে, অর্থাৎ এস যে অক্ষরটা লিখেছি সেই এস যেদিকে আছে সেই দিকেই তড়িৎ প্রবাহটা হচ্ছে, তাহলে এই প্রান্তটা সাউথ মেরুর সৃষ্টি হবে। আর যদি উল্টো হয়, উল্টো বলতে এন অক্ষরটা যেমনভাবে লিখেছি, এনের মাথাগুলো এই দিকে হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা যদি এই দিকে হয়, তাহলে এই প্রান্তটা নর্থ মেরুর সৃষ্টি হবে। এইভাবে আমরা কোনো দণ্ডকে যখন আমরা চুম্বকে পরিণত করব, তখন সেটাকে কোন প্রান্তটা কোন মেরুর সৃষ্টি হবে সেটা নির্ণয় করতে পারি। এরপরে আসছি মোটর তৈরি করা। মোটর বলতে কোনো ফ্যান বা যে কোনো টাইপের মোটর, জল তোলা মোটর বা যে কোনো টাইপের মোটর যে তৈরি করা হয়, কি করে তৈরি করা হয় বা কি থাকে ওর মধ্যে, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি বা সেটা কি করে করা হচ্ছে, সেগুলি আমরা শিখব। আমরা এখানে পড়তে গিয়ে দেখলাম যে তড়িৎ এবং চুম্বক এই দুটোকে যখন পাশাপাশি নিয়ে আসা হচ্ছে, তখন তাদের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হচ্ছে। আপেক্ষিক গতি বলতে সেটা সরে যাওয়ার চেষ্টা করছে। সেটা পড়লাম কোথা থেকে না, অ্যাম্পিয়ারের সন্তরণের সূত্র থেকে। অ্যাম্পিয়ারের সন্তরণের সূত্র থেকে যেটা পড়লাম, যেরকম একটা চুম্বক নেওয়া হয়েছিল, চুম্বকের উপর দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠাচ্ছিলাম, তখন দেখলাম যে চুম্বকটা ঘুরে যাচ্ছিল। অর্থাৎ তড়িৎ আছে এবং চুম্বক আছে, এই দুটো জিনিসকে যখন একসঙ্গে নিয়ে আসা হচ্ছে, কাছাকাছি নিয়ে আসা হচ্ছে, তো চুম্বকের যে শক্তি, সেই শক্তিটা এর উপর প্রভাব সৃষ্টি করছে, এবং এই তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে তার শক্তিটা এর উপর প্রভাব সৃষ্টি করছে। প্রভাব সৃষ্টি করার ফলস্বরূপ হচ্ছে কি, যে ঘুরে যাওয়ার চেষ্টা করছে। এবারে ঘূর্ণনটা যদি আমরা কন্টিনিউ করতে পারি,
অর্থাৎ এমনভাবে সৃষ্টি করবো, এমনভাবে করবো যাতে এটা অনবরত ঘুরতে পারে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা একটা মোটর তৈরি করতে পারবো। মোটর বা ফ্যানগুলো, যেমন ফ্যানগুলো তৈরি করা হয়েছে ঘুরছে, তো ফ্যানগুলো ঘোরাটাই হচ্ছে ওর কাজ, ঘূর্ণনটাকেই আমরা কাজে লাগাচ্ছি। তেমনই কোনো মোটর, জল তোলা মোটরগুলো যেমন পাম্পগুলো, সেখানে তো একটা মোটর বসানো আছে, সেখানে তাহলে এমন কিছু সিস্টেম কাজ করছে যে সেখান থেকে আমরা সেটা কাজে লাগিয়ে জল তুলতে পারছি। তো সেটা কোন দিকে ঘুরবে বা কীভাবে ঘুরবে কি সেটা যেখান থেকে পাই আমরা, সেটা হচ্ছে কি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এই নিয়মের মতো করা হলে বাম হাতের এই প্রথম 3টে আঙ্গুল, অর্থাৎ এই আঙ্গুলটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি, এটাকে বলা হয় তর্জনী এবং এটাকে বলা হয় মধ্যমা। এই প্রথম 3টে আঙ্গুলকে আমরা যদি পরস্পরের সঙ্গে সমকোণে রাখি, অর্থাৎ এই আঙ্গুলটার সঙ্গে এই আঙ্গুলটা 90 ডিগ্রি কোণ করে আছে, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি কোণ করে আছে এবং এটার সঙ্গে এটাও কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। যদি আমরা ছবিতে আঁকি, ছবিটা এরকম টাইপের হবে, যেহেতু আমরা 3 মাত্রিক ছবি এখানে আঁকতে পারছি না। এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। থাকার সময় যদি এই তর্জনীটা, অর্থাৎ এই আঙুলটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ চুম্বকের শক্তির অভিমুখটা এদিকে যাচ্ছে, এই আঙুলটা মধ্যমাটা যাচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, অর্থাৎ তড়িতের প্রবাহটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে বলছে যে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকেই পরিবাহী তারটা, যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা হচ্ছিল সেই তারটা বিক্ষিপ্ত হবে, মানে সেদিকে সরে যাবে। তার কি বললাম না, তর্জনী এই আঙুলটার মাধ্যমে বা এই আঙুলটা বরাবর যাবে চুম্বক ক্ষেত্র, এই আঙুলটা বরাবর যাবে তড়িৎ প্রবাহ। যদি যায় তাহলে যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা হচ্ছে সেই তারটার অভিমুখ, সেই তারটা সরে যাবে এই বুড়ো আঙুল বরাবর। এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা একটা সহজ পরীক্ষার মাধ্যমে বা সহজ একটা যন্ত্রের মাধ্যমে করা হয়েছে, যেটা বার্লো চক্র বলা হয়। বার্লো চক্র কি করা হলো, এবার একটা টেবিল, যে টেবিলের উপরে একটা ছোট বাটিতে পারদ রাখলাম, এবার বাটির মধ্যে পারদ রেখে দিলাম এবং স্ট্যান্ডের সাহায্যে এমন একটা সিস্টেম করলাম, এখানে চক্র লাগানো আছে। এরকম টাইপের একটা চক্র, এইটা মাথাতে, এটা পুরো এই মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর তার দিয়ে কানেকশন করা আছে। আর এই পারদের এই বাটিটার নিচে এক তারের সাথে কানেকশন করা আছে। এখান থেকে একটা তার নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে একটা তার নিয়ে এসে এটা ব্যাটারির সঙ্গে কানেকশন করা হয়েছে। এই হচ্ছে সিস্টেমটা। অর্থাৎ কী করলাম না, একটা টেবিলের উপরে একটা বাটি রাখলাম, বাটির মধ্যে পারদ রাখলাম, পারদ বা মার্কারি রাখলাম, মার্কারিটার উপরেই একটা চক্র এমনভাবে সেট করলাম, চক্রটা হচ্ছে দাঁতওয়ালা চক্র, অর্থাৎ সাইকেলের যে প্যাডেলটা পরিয়ে দেখি আমরা, যে চেনটা লাগানো থাকে যার সঙ্গে দাঁতগুলো বেরিয়ে থাকে, সেরকম টাইপের দাঁতগুলো এই পারদের গায়ে লেগে থাকবে এবং সেই চক্রটার সঙ্গে এই পাইপের মধ্য দিয়ে বা এইটার সাহায্যে তারের মাধ্যমে কানেকশন করা আছে। আর কি করা আছে না, এখানে চুম্বক রাখা আছে, একটা এখানে চুম্বক রাখা আছে। এবার যদি চুম্বকের এন মেরুটা এদিকে হয়, এস মেরুটা যদি এদিকে হয়, তাহলে চুম্বক ক্ষেত্র সবসময় নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকে প্রবাহিত হয়। চুম্বক কোন দিক থেকে কোন দিকে যায়, শক্তিটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত করে, নর্থ মেরু থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে যায়। অর্থাৎ আমরা যেটা বাম হাতের 3টে আঙুলকে বললাম যে এই বরাবর, এই তর্জনী বরাবর যাচ্ছে চুম্বকের ক্ষেত্র বা চুম্বকের অভিমুখটা প্রবাহিত হচ্ছে, মধ্যমা এই বরাবর আসছে তড়িৎ প্রবাহ। তাহলে এটা গেল এদিকে, এটা গেল এদিকে আসছে। যদি হয় তাহলে হবে কি, যে এই চক্রটা ঘুরতে শুরু করবে,
চক্রটাই হচ্ছে এখানে তড়িৎ প্রবাহের অভিমুখ বা তড়িৎ প্রবাহের পুরো সিস্টেমটাকে ঘোরাতে পারছে না, পুরো সিস্টেমটাকে ঘোরাতে না পারলেও শুধুমাত্র এই চক্রটাকেই ঘোরাবে। চক্রটাকে ঘুরিয়ে একটা দাঁত বা অর্থাৎ চক্রের যে একটা দাঁত একটু উঠে যাবে, উঠে যাওয়ার পর পরক্ষণেই হবে কি পরের অংশটা ওই পারদের সংস্পর্শে চলে আসবে। পরের অংশটা যখনই আবার পারদের সংস্পর্শে চলে এলো, ওটা আবার সরে যাবে কিছুটা, আবার পরেরটা চলে আসবে, এরকমভাবে অনবরত চলতেই থাকবে। এই হচ্ছে বার্লো চক্র বা সরল বা সহজ একটা পদ্ধতির মাধ্যমে ফিল্মের বামহস্ত নিয়মটাকে প্রয়োগ করা হলো। এই বার্লো চক্র যেটা দেখলাম যে বার্লো চক্রের ঘূর্ণনটা অর্থাৎ ঘুরবে যে বললাম চক্রটা, সেটা কিসের উপর নির্ভর করবে বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। চক্রটাকে আমরা জোরে ঘোরাতে চাইছি, তাহলে কি করব না, দুটো সিস্টেমে বা দুটো উপায়ে সেটা করা যেতে পারে। একটা হচ্ছে কি প্রবাহের অভিমুখ বা প্রবাহের পরিমাণ বাড়াবো, প্রবাহের পরিমাণটাকে বাড়িয়ে দিলাম। আর একটা কি করা যেতে পারে, 2 নম্বরটা যেটা শক্তি, চুম্বকের যে শক্তিটা আছে অর্থাৎ চুম্বকটা যেটা রাখা হয়েছে সেই চুম্বকের শক্তিটাকে বাড়ালাম। অর্থাৎ চক্রটাকে আমি জোরে ঘোরাতে চাইছি, তাহলে কি করব, একটা হচ্ছে উপায় হচ্ছে প্রবাহ অর্থাৎ যে ব্যাটারির সাহায্যে ওই তড়িৎ প্রবাহটা নেওয়া হয়েছিল সেই ব্যাটারির শক্তিটাকে বাড়িয়ে দিলাম বা ব্যাটারিটাকে এমনভাবে সিস্টেম করলাম যাতে ওটার মাধ্যমে বেশি পরিমাণ তড়িৎ পেতে পারি। আর একটা কী করতে পারি সেটা হচ্ছে কি চুম্বক যেটা নিয়েছিলাম সেই চুম্বকের শক্তিটাকে বাড়িয়ে দেবো। চুম্বকের শক্তিটা যদি বাড়াতে পারি তাহলে এই চক্রটা জোরে ঘুরবে। যদি আস্তে ঘোরাতে চাই তাহলে খুব স্বাভাবিক কারণে উল্টো করব, প্রবাহের পরিমাণটাকে কমিয়ে দেবো এবং চুম্বকের শক্তিটাকে কমিয়ে দেবো, তাহলে সেটা আস্তে ঘুরবে। এবার চক্রটাকে উল্টো ঘোরাতে চাইছি, উল্টো ঘোরাতে চাইলে খুব স্বাভাবিক কারণে এই প্রবাহের যে অভিমুখটা সেই অভিমুখটাকে পাল্টে দেবো। প্রবাহের অভিমুখটা পাল্টাবো কেমন করে বা কী করে সেটা করা হতে পারে, খুব স্বাভাবিক যে ব্যাটারিটাকে উল্টে দেবো। ব্যাটারিটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে প্রবাহের অভিমুখটা উল্টে গেল, প্রবাহের অভিমুখ যখনই উল্টে যাবে তখনই চক্রটা উল্টো দিকে ঘুরবে। বা চুম্বকটাকে যদি উল্টে দিই, চুম্বকের নর্থ মেরু যেখানে ছিল সেখানটায় সাউথ মেরু নিয়ে এলাম, আর সাউথ মেরু যেখানে ছিল সেখানে নর্থ মেরুকে নিয়ে এলাম, নিয়ে এলে পরে সেটা উল্টে যাবে। এইভাবে আমরা চক্রের ঘূর্ণনটাকে উল্টো করতে পারি। তাহলে বার্লো চক্রের ঘূর্ণন এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে যে কীভাবে আমরা চক্রটাকে বাড়াতে পারি, চক্রের ঘূর্ণনটাকে বাড়াতে পারি বা কীভাবে কমাতে পারি, শক্তি কী করে বাড়ানো যায় কমানো যায় বা উল্টো করা যায় কী করে। বা এমনটা করলাম যে চুম্বকের অভিমুখটাকে পাল্টে দিলাম, চুম্বকটাকে পাল্টালাম, আবার তড়িৎ প্রবাহের অভিমুখটাকে পাল্টালাম, দুটোই যদি পাল্টে দেওয়া হয় তাহলে কিন্তু আগে যে যেমনভাবে ঘুরছিল ঠিক সেরকমভাবে ঘুরবে। কেননা একটা পাল্টালে অর্থাৎ যদি চুম্বকটাকে পাল্টাই তাহলে চক্রের ঘূর্ণনটা একদিকে উল্টালো, আবার যদি প্রবাহের অভিমুখটাকেও পাল্টে দিই আবার উল্টে গিয়ে আবার আগে যেমনভাবে ঘুরছিল পুনরায় সোজা অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে বার্লো চক্র। এই চক্রের যে বৈশিষ্ট্য বা এই যে ঘুরলো, এই ঘূর্ণনটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা যেমন যে কোনো টাইপের মোটর বা পাম্পের মোটর, ফ্যানের মোটর, এই সমস্ত মোটরগুলো তৈরি করছি। তো বৈদ্যুতিক মোটরের কথা যদি একটু ভাবি যে মোটরগুলো কেমন করে তৈরি করা হচ্ছে, এই বার্লো চক্রের যে নিয়মটা করলাম এটা সহজ পদ্ধতি বা সহজ উপায় হলো এই চক্রটাকে একটু বড় আকারে নিয়ে আসা হয়েছে। এদিকে একটা চুম্বক রাখা হলো, এইখানে আর একটা চুম্বক রাখা হলো। এই চুম্বকটা ধরলাম এদিকে নর্থ মেরু, এদিকে রাখা হয়েছে সাউথ মেরু। এর মাঝখানটাতে একটা কয়েলকে এরকম আকারে বসিয়ে দিলাম। তাহলে কি করলাম না, একটা ইউ আকৃতির চুম্বক যেটা এই প্রান্তে নর্থ মেরু এই প্রান্তে সাউথ মেরু আছে, একটা আয়তক্ষেত্র আকৃতি বোর্ড নিলাম বা একটা কুপরিবাহী সম্পন্ন কোনো একটা বোর্ড নিয়ে তার গায়ে তার পেঁচালাম, তার পেঁচিয়ে এর দুই প্রান্তটাকে এই অবস্থায় নিয়ে গেলাম, অর্ধ ডি এর মতো অর্থাৎ ডি এর মতো আকৃতি দিলাম। এটার সাহায্যে এখানটায় একটা তীরচিহ্ন বা এরকম এমন একটা সিস্টেম করলাম যেটার মধ্য দিয়ে এটার গায়ে
তড়িৎ স্পর্শ করে রাখতে পারে। এই স্পর্শটা কিন্তু সবসময় জন্য থাকবে, কারণ এটা যেহেতু ঘুরবে, ঘূর্ণনের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমরা ফিক্সড যদি করে দিই, অর্থাৎ এমনভাবে আটকে দিলাম যাতে এটা না ছুটে যায়, তাহলে কিন্তু হবে না। তাহলে এমন সিস্টেম করতে হবে যাতে এটা ঘোরার সঙ্গে ঘুরবে, অথচ কিন্তু এটা কানেকশনটা ছুটে যাবে না। সেটা করা সম্ভব হতে পারে কি করে না, কার্বন বা বিশেষত গ্রাফাইটের সাহায্যে এটা করা হয়। এবং এটাকে একটা ব্যাটারির সাহায্যে কানেকশন করে রাখা হলো, ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। এবং এখানটায় একটা কমিউটেটর বলে একটা যন্ত্র আছে, একটা যন্ত্র, ছোট যন্ত্র যেটাকে বলা হয় কমিউটেটর। সেই যন্ত্রটা এখানে লাগানো থাকে। সেটার কাজটা কি, এইটা হচ্ছে কি প্রতি মুহূর্তে এর অভিমুখটাকে পাল্টে দিতে পারবে। অর্থাৎ এটা এমন সিস্টেম যে মুহূর্তে এইটাতে তড়িৎ প্রবাহ দিল, এটা ঘুরে গিয়ে যদি আবার এইদিকে চলে গেল, আসার ফলস্বরূপ বা আসার পরেও কিন্তু এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ দিতে পারবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখটাকে প্রতি মুহূর্তে পাল্টাতে পারে। এবার ধরলাম যে কোনো একটা মুহূর্তে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটার মধ্যে দিয়ে গেল, এটার মধ্যে গিয়ে এটার মধ্যে দিয়ে যাবে। খুব স্বাভাবিক কারণে এখান থেকে এটার মধ্যে দিয়ে আসছে, ঘুরে এটার মধ্যে দিয়ে আসবে। এবার কি হলো, এই প্রান্তটা তড়িৎ প্রবাহের অভিমুখটা হলো এদিকে, এই প্রান্তটা কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখটা হলো এইদিকে। একটা অংশ নিচের দিকে, একটা অংশ যাচ্ছে উপর দিকে। চুম্বকের চুম্বকটা কিন্তু সবসময় যাচ্ছে এদিকে, নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকে। অর্থাৎ কোনো একটা অংশ যদি আমরা ভাবি, এই অংশটার কথা ভাবছি, নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকে চুম্বক ক্ষেত্রে যাচ্ছে এবং উপর থেকে নিচের দিকে আসছে তড়িৎ প্রবাহ। তাহলে কেমন দাঁড়াচ্ছে, এই বরাবর বলেছিলাম ফিল্মের বামহস্ত নিয়ম অনুযায়ী এই বরাবর যাবে চুম্বক ক্ষেত্র যাচ্ছে এদিক থেকে দিকে, তড়িৎ প্রবাহটা উপর থেকে নিচের দিকে আসছে। তাহলে এই বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, বুড়ো আঙুলটা কেন্দ্র থাকে এই দিকে আসছে, এই প্রান্তটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে। আর এই প্রান্তটার কথা যদি ভাবা হয়, এই প্রান্তটার কথা তড়িৎ প্রবাহটা অভিমুখটা যেহেতু এই দিকে হচ্ছে, উপর দিকে হচ্ছে, এই প্রান্ত ওই দিকে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এটা উপরের দিকে ওঠার চেষ্টা করলে এটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টার ফলে এটা ঘুরে যাবে। ঘুরে গিয়ে যখন একটু গতিজাড্য পেল, এইখানটায় তড়িৎ প্রবাহের অভিমুখটা কিন্তু এখানে আমরা পাল্টে দেব। কেননা কমিউটেটর যেটা বসানো আছে, সেই কমিউটেটরটার কাজই হচ্ছে ওইটা যে ও ঘুরে গেলেও কিন্তু তড়িৎ প্রবাহটা অনবরত রাখতে পারবে। কিন্তু তড়িৎ প্রবাহটা বিচ্ছিন্ন করে দেবে না। ও গতিজাড্যের জন্য পরের অংশটা, এটা যখনই আবার এই প্রান্তে চলে এলো, আবার ঠিক উল্টো ঘটনা ঘটবে। ঘটার ফলস্বরূপ এটা কিন্তু অনবরত ঘুরতে থাকবে। এটাই হচ্ছে মোটর বা যে কোনো টাইপের মোটর, জলতলা মোটর হোক বা ফ্যান হোক, সেটা এইভাবে কাজ করানো হয়। আর এরপরে যেটা আসছি, তড়িৎ উৎপন্ন করা। এতক্ষণ তো আমরা তড়িতের ব্যবহার, অর্থাৎ বিভিন্ন যন্ত্রের মধ্যে তড়িৎটাকে কী করে কাজে লাগানো হচ্ছে বা কী করে ব্যবহার করছি সেগুলো পড়লাম। এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি, তড়িৎটাকে উৎপন্ন করবো কেমন করে। উৎপন্ন করার পদ্ধতি একটা ব্যাটারি সাহায্যে করা যেতে পারে। ব্যাটারির মধ্যে কিছু কেমিক্যাল ঢোকানো থাকে, সেই কেমিক্যালগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে অনবরত, এবং সেখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। সেটা একটা সিস্টেম হতে পারে। কিন্তু কেমিক্যালের সাহায্যে না, অর্থাৎ ব্যাটারির সাহায্যে না, আমরা এমনিতে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে চাইছি। উৎপন্ন করার পদ্ধতি বা কী করে তৈরি করব সেটা যদি পড়তে চাই, তাহলে আমাকে জানতে হবে একটা চুম্বকের ধরলাম এটা এন মেরু, এটা এস মেরু ধরলাম। এখান থেকে কতগুলো বলরেখা বেরোচ্ছে। বলরেখাগুলো কী জিনিস একটু বলি, যে এই চুম্বকটা এর একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে এর আকর্ষণ বা বিকর্ষণটা দেখাতে পারে। আমরা এটুকুই পড়লাম, তাই তো। ধরো এখানটা একটা বিচ্ছিন্ন কণা, এখানে একটা লোহার টুকরো রাখলাম। লোহার টুকরো রাখলে একে আকর্ষণ করে টেনে নিবে, এটাই বলছি বা এটাই হয়। কিন্তু একে আকর্ষণ করবে, কিন্তু ধরে নেই, অর্থাৎ টাচ করে নেই, বা এর সাহায্যে কোনো সুতোর সাহায্যে বাঁধাও নেই, বা কোনো দড়ি দিয়ে বাঁধাও নেই, অথচ এখান থেকে আসবে কেমন করে।
কী করে আসতে পারছে, সেটা যার সাহায্যে আসতে পারে সেটাই হচ্ছে বলরেখা। অর্থাৎ ভেবে নেওয়া হয় যে এর কতগুলো কাল্পনিক রেখা, এরকম কতগুলো রেখা এখান থেকে বেরিয়েছে, অসংখ্য রেখা এরকমভাবে বেরোবে। এদিকে নর্থ মেরু থেকে বেরোচ্ছে এই বলরেখাগুলো, আর সাউথ মেরুতে এসে ঢুকছে। তীরচিহ্নটা এদিকে হবে। অর্থাৎ নর্থ মেরু থেকে চুম্বকের শক্তিগুলো বেরোয় এটা ভাবা হয়, আর সাউথ মেরুতে চুম্বকের শক্তিটা এসে ঢোকে। এই যে রেখাগুলো টানলাম এইগুলোকে বলা হচ্ছে বলরেখা। যে বলরেখার উপরে অর্থাৎ এখানটায় যদি একটা লোহার টুকরো রাখি তাহলে হচ্ছে কি এই বরাবর কিন্তু একে আকর্ষণ করবে। আচ্ছা যদি ভাবি যে এইখানটায় রাখবো, মাঝখানটায় রাখলাম, তাহলে কি আকর্ষণ করবে না? তাহলেও করবে, কারণ আমি এখানে বলরেখা এঁকেছি মাত্র কয়েকটা, 5টা 7টা বলরেখা এঁকেছি। 5টা 7টাই যে বলরেখা আছে এমনটা না, কিন্তু অসংখ্য বলরেখা আছে, ছড়িয়ে আছে পুরোটাই। তো পুরোটাই তো আঁকা সম্ভব না, যে কটা সম্ভব সে কটা এঁকেছি। যদি এইখানটায় রাখি তাহলে ভেবে নেবো যে এখানটায় আরেকটা বলরেখা আছে, এই বরাবর টানবে। কেননা এর ক্ষেত্রফলের মধ্যে যে এরিয়ার মধ্যে ও আকর্ষণ দেখাতে পারছে, সেই এরিয়ার মধ্যে যে কোনো জায়গাতেই যদি একটা এই বিচ্ছিন্ন কণাগুলো রাখা হয় তাহলে কিন্তু ওকে ও কোনো না কোনো একটা বলরেখার মধ্যে পড়বে। এবার আমি এখানটা একটা কয়েল নিলাম, এই কয়েলটার মধ্য দিয়ে ধরলাম যে কোনো একটা মুহূর্তে এই 5টা বা 7টা বলরেখা গেছে। এবার এই বলরেখার সংখ্যাটা যদি আমি চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই মুহূর্তে হয়তো 7খানা বলরেখা গেল, পরের মুহূর্তে আমি 7টা জায়গাতে 12খানা বলরেখা ঢোকাতে পারছি, বা 7টা জায়গাতে 3টে বলরেখা করতে পারছি। বলরেখার সংখ্যাটা যদি চেঞ্জ করতে পারি তাহলেই বলছে এই কয়েলটার মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ কী করলাম না, কোনো একটা কয়েল নিলাম, কয়েলের পাশে একটা চুম্বক রাখলাম, চুম্বক থেকে যে শক্তিটা বেরোচ্ছে সেই শক্তিটার মানটা কয়েলের মধ্য দিয়ে চেঞ্জ করব। অর্থাৎ কোনো একটা মুহূর্তে যে পরিমাণ চুম্বকের শক্তিটা কয়েলের মধ্যে দিয়ে গিয়েছিল বা ওই স্প্রিংটার মধ্যে দিয়ে যাচ্ছে, পরের মুহূর্তে ওই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারলেই কিন্তু এই কয়েলটার মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এটা যে সূত্রের সাহায্যে আমরা পেতে পারি সেটাকে বলা হয় ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুটো সূত্র আছে, বলা হচ্ছে যে কোনো কুণ্ডলীর সঙ্গে, এটাকে ভালো ভাষাতে যদি বলি আমরা তাহলে বলছে যে কোনো কুণ্ডলীতে যে কুণ্ডলীটাকে আমরা এরকমভাবে এঁকেছিলাম, সেই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, অর্থাৎ চুম্বকে যে শক্তিটা যাচ্ছিল সেই শক্তিটাকে যদি চেঞ্জ করতে পারি, পাল্টাতে পারি, তাহলেই কিন্তু এই কয়েলটার মধ্যে তড়িৎ চুম্বকের আবেশের সৃষ্টি হবে। তড়িৎ এবং চুম্বকের ফলে একটা আবেশ সৃষ্টি হয়, সেই আবেশটাই এখানে সৃষ্টি হচ্ছে, সেটাই বলা হলো। আর দ্বিতীয় সূত্রে বলা হলো কি যে এই তড়িৎ চুম্বকের আবেশের পরিমাণটা যত দ্রুত আমরা চেঞ্জ করতে পারবো, যত দ্রুত পাল্টাতে পারবো, তত বেশি পরিমাণ বলছে যে এটার মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে বা তড়িৎচালক বলের সৃষ্টি হবে। এই হচ্ছে ফ্যারাডের সূত্র। অর্থাৎ দুটো সূত্র, প্রথম সূত্রের সাহায্যে পেলাম কি যে এটার মধ্যে দিয়ে বা একটা কয়েলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা চেঞ্জ করতে পারলেই সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে বা তড়িৎচালক বলের সৃষ্টি হবে। আর দ্বিতীয় সূত্রে বলা হলো যে এই আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা আবিষ্ট তড়িৎচালক বলের মানটা পাবো বা কী পরিমাণ হবে সেটা পাবো কি কত দ্রুত, অর্থাৎ এই চুম্বকটা রেখেছিলাম সেই চুম্বকটা বলরেখাগুলো যাচ্ছে, সেই বলরেখার সংখ্যাটাকে আমি কত দ্রুত চেঞ্জ করতে পারছি সেটার উপরে নির্ভর করবে কী পরিমাণ তড়িৎচালক বল সৃষ্টি হবে। এবার এই বলরেখার সংখ্যাটাকে চেঞ্জ করব কেমন করে বা কী করে করা যেতে পারে সেটা যদি একটু ভাবি। এই চুম্বকটাকে এখন এই অবস্থায় আছে, আমি এটাকে কিছুটা এইদিকে নিয়ে চলে এলাম। তার বলরেখাগুলো আঁকার সময় দেখেছি আমরা এগুলো কিন্তু সোজা একটা দুটো যাচ্ছে, তারপরে এগুলো বেঁকে যাচ্ছে, এইভাবে হয়ে গেল। তাহলে এখানটা যদি কয়েলটা থাকে, এই মুহূর্তে কয়েলটা যদি এই অবস্থায় থাকে, চুম্বকটা যদি আমি কাছে নিয়ে যাই, আরও কয়েলটার কাছে নিয়ে যাই, তাহলে খুব স্বাভাবিক কারণ দেখতে বলরেখার সংখ্যাটা কিন্তু ওর ভেতর দিয়ে বেড়ে যাবে। আবার উল্টোটা যদি করি, চুম্বকটা যদি এইখান থেকে এইখানে দূরে নিয়ে আসি,
তাহলে কিন্তু বলরেখার সংখ্যাটা কমে যাবে। আর চুম্বকটাকে যদি আমি নড়াচড়া করাতে পারি, একবার এইদিকে পরক্ষণেই একবার এদিকে এইভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারি, তাহলেই এর মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটাকে পাল্টাতে পারছি আমি, এবং এর মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটা পাল্টানোর সঙ্গে সঙ্গেই হচ্ছে কি এটার মধ্যে একটা তড়িৎচুম্বক বল আবিষ্ট হবে। এবার এই পাল্টানোর ব্যাপারটা কেমন করে করা যেতে পারে, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে করা সম্ভব হয়। যেমন আমরা পড়েছি জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, এই ঘটনাগুলো পড়েছি বা এইগুলো জানি যে জলবিদ্যুৎ অর্থাৎ জলের সাহায্যে জলকে কাজে লাগিয়ে সেখান থেকে যখন আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি সেটাকে বলা হচ্ছে জলবিদ্যুৎ। তাপবিদ্যুৎ কি তাপটাকে কাজে লাগিয়ে যদি সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে তাপবিদ্যুৎ। জলবিদ্যুৎ হোক তাপবিদ্যুৎ হোক যাই হোক না কেন, মূল সিস্টেমটা কিন্তু এটাই। কয়েল থাকবে, কয়েল এর পাশে চুম্বক থাকবে, কয়েল এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করতে হবে, আপেক্ষিক গতি বজায় রাখতে হবে। এটা যদি বজায় রাখতে পারি তাহলেই কিন্তু এর মধ্যে তড়িৎচুম্বক বল আবিষ্ট হবে। এবং সেই সিস্টেমটা এই যে নিয়ে যাওয়া নিয়ে আসার কাজটা করবে কে, এবার এমন সিস্টেম করলাম যাতে হয়তো কোনো একটা নদীতে, যদি সেটা পাহাড়ি অঞ্চলের নদী হয় তাহলে ভালো হয়, কোনো বাঁধ দেওয়া আছে, সেই বাঁধের এক প্রান্তে জলের লেভেলটা প্রচণ্ড উঁচু আর এক প্রান্তে জলের লেভেলটা অনেকটা নিচু আছে, তাহলে জল খুব স্বাভাবিক কারণে উপর থেকে নিচের দিকে পড়বে। জল উপর থেকে যে নিচের দিকে পড়ছে, সে পড়ার যে গতি, সেই গতিটাকেই আমরা এই চুম্বকটাকে নড়াচড়ার ক্ষেত্রে ব্যবহার করলাম। তাহলে সেই জলের যে গতিটা, সেই গতিটাকে যখন এই চুম্বকটা নড়াচড়া করাবে, খুব স্বাভাবিক কারণ এখান থেকে এখানের মধ্যে তড়িৎচুম্বক বলের পরিমাণটা পাল্টে যাচ্ছে, পাল্টানোর সঙ্গে সঙ্গে এটাতে একটা তড়িৎচুম্বক বল আবিষ্ট হবে এবং সেই তড়িৎচুম্বক বলটাকেই আমরা বিদ্যুৎ হিসেবে ব্যবহার করব। তাপবিদ্যুৎ ক্ষেত্রে কি করা হয়, তাপবিদ্যুৎ ক্ষেত্রে সিস্টেমটা একই, আমাকে এই দুটোর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হবে, এই হচ্ছে আমার মূল কাজ। সেটা আমি জলের সাহায্যে করলাম আগের ক্ষেত্রে, এবার তাপের সাহায্যে যদি করি তাহলে যেমন ফারাক্কাতে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু একটু ভেবে দেখলে দেখব যে ফারাক্কার যে নদীটা, সেই নদীর জলটাকে কিন্তু কাজে লাগানো হয়েছে। তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র বলছি তাপটাকে কাজে লাগাবো, অর্থাৎ তাহলে জল দিয়ে কী করছে, দেখবে যে ফারাক্কাতে ক্যানেল করে ফারাক্কা নদীর জলটাকে একটা ওদের যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে কিন্তু নিয়ে গেছে। তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র অথচ জল নিয়ে যাচ্ছে, জল দিয়ে কী করছে, তা জল নিয়ে গিয়ে যেটা করে ওরা, বিশাল বড় বড় চেম্বার আছে, সেই চেম্বারে বা বিশাল বড় বড় আমরা হাঁড়ি ভাবতে পারি বা বিশাল বড় চেম্বার, সেই চেম্বারের মধ্যে জলগুলোকে ঢোকায়, জলগুলো ঢুকিয়ে নিচ থেকে তাপ দেওয়া হয়। তাপটা সৃষ্টি করবে কেমন করে, এখানে ফারাক্কাতে করা হয় কি কয়লার সাহায্যে করা হয়, কয়লা দিয়ে ওই নিচে তাপ দেওয়া হচ্ছে। তাপ দিলে পরে হবে কি, ওই জলটা ফুটবে, জলটা ফুটলেই ওখান থেকে বাষ্প বেরোবে, বাষ্পটা যে বেরোচ্ছে সেই বাষ্পটাকেই এমন সিস্টেম করা হলো যে চুম্বকটাকে নড়াচড়া করতে সাহায্য করবে। যেমন দেখেছি প্রেসার কুকারে যখন সিটি মারে তখন বাষ্পটা কিন্তু প্রচণ্ড জোরে বেরোয়, সেই প্রচণ্ড জোরে যখন বেরোচ্ছে সেইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, বা সেটাকেও কিন্তু আমরা এমন সিস্টেম বা এমনভাবে করলাম যে চুম্বকটাকে নড়াচড়া করতে সাহায্য করছে বা চুম্বকটা নড়াচড়া করতে পারছে, তাহলে কিন্তু এটার মধ্যে একটা তড়িৎচুম্বক বল আবিষ্ট করাতে পারবো। এনটিপিসি বা ফারাক্কাতে এই সিস্টেমটাই করা হয়, জলটাকে কাজে লাগিয়ে জলটাকে ফোটানো হয়, জল ফোটাতে গেলেই সেখান থেকে বাষ্প উৎপন্ন হবে, সেই বাষ্পটার সাহায্যেই এই চুম্বকটাকে নড়াচড়া করা হচ্ছে, যেভাবে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র পাচ্ছি বা তাপবিদ্যুৎ পাচ্ছি বা পেতে পারি। আর কোথায় কোথায় এরকম সিস্টেম করা যেতে পারে না, বাসে বা মোটরসাইকেলে, লরিতে, এগুলোর ক্ষেত্রে তো বিদ্যুতের প্রয়োজন হয়। সেই বিদ্যুৎটা সাপ্লাই করে কেন ব্যাটারি, মোটরসাইকেলে যে ব্যাটারি আছে সেই ব্যাটারির সাহায্যে হর্ন বাজানো হচ্ছে বা সেলফ স্টার্টারের সাহায্যে কাজ করানো হচ্ছে। কিন্তু সেই ব্যাটারিটা কথা একটু ভেবে দেখলে দেখবো যে ওই ব্যাটারিগুলো কিন্তু চার্জ করতে হয় না। এমনি আমাদের অন্যান্য যে ব্যাটারিগুলো, অর্থাৎ ইনভার্টারের ব্যাটারি
এমনকি টোটোর ব্যাটারিগুলো প্রতিদিন চার্জ করতে হয়, অথচ তাহলে মোটরসাইকেলের ব্যাটারিগুলোকে চার্জ করতে হচ্ছে না কেন? বা একটা বাসের ব্যাটারি, যে বাসের ব্যাটারির মধ্যে যে বাসের ভেতরে যে লাইটগুলো আছে বা হর্ন বাজাচ্ছে, সেগুলো করতে যে লাইটের বা ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে, সেখানে যেটা সাপ্লাই করছে, তো সেই ব্যাটারিটা যদি চার্জ না করি তাহলে ওর তো খুব স্বাভাবিক কারণে একদিন দুদিন পরেই নষ্ট হয়ে যাবে, আরও কাজ করবে না। কিন্তু ও তো দিনের পর দিন একই রকমভাবে কাজ করে যাচ্ছে। কী করে সেটা সম্ভব হচ্ছে? আসলে কি করা আছে ওর মধ্যে, ওখানে কিন্তু এমন সিস্টেম করা আছে যাতে যখন বাসের ইঞ্জিন বা মোটরসাইকেলের ইঞ্জিনটা চলছে তখন কিন্তু ওখানে এই তড়িৎ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ ওখানেও এই যে সিস্টেমটা, এই কয়েলের পাশে চুম্বক রাখা আছে, চুম্বকের তাকে যখনই মোটরসাইকেলের ইঞ্জিনটা স্টার্ট করা হলো তখনই হচ্ছে কি এই চুম্বকটার মধ্যে কয়েলের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি করা হচ্ছে, যেটাকে বলা হয় আর্মেচার। আর্মেচার হচ্ছে কি কয়েল এবং চুম্বক পাশাপাশি রাখা আছে, যখনই মোটরসাইকেলের ইঞ্জিনটা স্টার্ট করা হলো তখনই হবে কি ওদের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হবে। আপেক্ষিক গতির সৃষ্টি হতে গেলেই সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই বিদ্যুৎটার সাহায্যে কিন্তু ব্যাটারিটাকে অটোমেটিক্যালি চার্জ হচ্ছে, অর্থাৎ ইঞ্জিন চললেই সেটা চার্জ হচ্ছে বলেই কিন্তু বাইরে থেকে আমাদের চার্জ করার প্রয়োজন হয় না বা হচ্ছে না। বাসের ক্ষেত্রে, লরির ক্ষেত্রে, সমস্ত জায়গার ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু একই রকমই। তা টোটোর ক্ষেত্রে সেটা হয় না কেন? টোটোর ব্যাটারিগুলোকে চার্জ করতে হয় কেন? টোটোর ব্যাটারি সিস্টেম তো একই রকম করে দিলেই পারি আমরা, কিন্তু সেরকম করছি না বা পারছি না কেন? না, টোটো কিন্তু চালানোর জন্য ওই ব্যাটারিটাকেই কাজে লাগানো হয়েছে। অর্থাৎ টোটোর যে ব্যাটারিগুলো থাকছে সেই ব্যাটারি থেকেই শক্তিটাকে নিয়ে মোটর ঘোরানো হচ্ছে, সেই মোটরের সাহায্যে টোটোটা চলছে। ওখানে কিন্তু ইঞ্জিন চালানোর জন্য এক্সট্রা কোনো শক্তি বা তেলের তাকে কাজে লাগানো হচ্ছে না। কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কী করা হচ্ছে? ডিজেল বা পেট্রোলের সাহায্যে ইঞ্জিন ঘোরানো হচ্ছে, ইঞ্জিন চালানো করা হচ্ছে। অর্থাৎ অন্য কোনো শক্তি দিয়ে ইঞ্জিনটাকে চালানো করা হচ্ছে। এবার সেই ইঞ্জিন যখনই চলছে তখন তার সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণ বিদ্যুৎ যাতে উৎপন্ন করতে পারি সেই সিস্টেম করে রাখা হয়েছে। কিন্তু টোটোর ক্ষেত্রে সেই সিস্টেম নেই। তেল বা পেট্রোল বা ডিজেল তো কাজে লাগানো হচ্ছে না। তা পেট্রোল ডিজেল যদি কাজে না লাগাই তাহলে সেখান থেকে বিদ্যুৎ পাবো কেমন করে? হয়তো পেতে পারি, কিছু সিস্টেম করলে করা সম্ভব হতে পারে, কিন্তু মুশকিলটা হয়ে দাঁড়াবে কোথায়? না, টোটোর যে চালানোর জন্য যে পরিমাণ তড়িতের প্রয়োজন হয় তার চাইতে বেশি পরিমাণ তড়িৎ যদি উৎপন্ন করা না হয় তাহলে টোটোর ব্যাটারিটাকে চার্জ করতে পারবো না। অর্থাৎ কোনো একটা ব্যাটারিকে যদি চার্জ করতে চাই বা শক্তি পেতে চাই তাহলে ও শক্তি নিতে পারি কোথা থেকে? না, ওর চাইতে উচ্চ শক্তি সম্পন্ন কোনো জায়গা থেকেই শক্তিটা নিতে পারি। কিন্তু টোটোর ব্যাটারিটাকে চার্জ করার জন্য যে পরিমাণ শক্তি যেটা দরকার সেই শক্তিটা উৎপন্ন করতে পারবো না, তার চাইতে কম পারবো। আর কম যদি পারি তাহলে সেখান থেকে নিশ্চয়ই টোটোর ব্যাটারিটাকে চার্জ করা সম্ভব হবে না, যে কারণে ওই সিস্টেমটা করা হয় না। ওটা করা হতে পারে একমাত্র কিন্তু এই বাড়িতে নিয়ে এসে বাড়ির যে কানেকশন ইলেকট্রিসিটি বোর্ড আছে সেখান থেকে এই কানেকশনটা করে দেওয়া হয়, ওরকমভাবে করা হয়। আচ্ছা, তাহলে এবারে কি বললাম না, এখানে ফ্যারাডের সূত্র অনুযায়ী পড়লাম যে চুম্বক এবং কয়েলের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে সেখান থেকে কী হবে? না, সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার মানেই হচ্ছে যে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তড়িৎ প্রবাহটা দুই দিকে হতে পারে, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে। এবার কোন দিকে হবে, সেটা আমরা পেতে পারি কোথা থেকে? না, লেঞ্জের সূত্রের সাহায্যে পেতে পারি। লেঞ্জ বলল যে যখনই এই চুম্বক এবং কয়েলের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে তখন এটাতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তড়িৎচালক বলের অভিমুখটা এমন দিকে হবে যে কারণে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছিল সর্বদা সেই কারণটাকে বাধা দিবে। কথাটা মানে কি দাঁড়ালো? এটার এন মেরু থাকলো, এটার মধ্যে তড়িৎ প্রবাহের অভিমুখটা এদিকে ধরলাম, এদিকে যদি হয় তাহলে দেখো এটা এস লেখার মতো করে হয়েছে, তড়িৎ প্রবাহটা ওইদিকে হচ্ছে, অর্থাৎ এসের এই প্রান্তের বরাবর তড়িৎ প্রবাহ যাচ্ছে। এই দিকে মানে সামনের দিকে তাহলে এস মেরু সৃষ্টি হবে, পেছন দিকটাতে এন মেরু, এই প্রান্তটাকে এন মেরু সৃষ্টি হবে। তাহলে এই কয়েলটার
ভেতরের প্রান্তটাতে হলো এন মেরু, সামনের প্রান্তটাতে হয়েছে এস মেরু। এই এন মেরু আর এই চুম্বকের এন মেরু কী হবে, পরস্পরের মধ্যে বিকর্ষণ সৃষ্টি করবে, বিকর্ষণ বল কাজ করবে। বিকর্ষণ বল কাজ করলে কী হবে, এরা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি করছি কি এটাকে জোর করে কাছে নিয়ে আসবো। জোর করে কাছে নিয়ে আসবে কেমন করে না, এই চুম্বকটাকে তখন এদিকে ঠেলবো, এদিকে ঠেললেই হবে কি চুম্বকটা এর কাছে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এর চুম্বকটা সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি করলাম কি জোর করে এদিকে ঠেলার চেষ্টা করলাম, কয়েলটার কাছে ঠেলার চেষ্টা করলাম। ওই যে শক্তিটা প্রয়োগ করলাম, সেই শক্তিটাই এখানে তড়িৎ শক্তি হিসেবে পাবো। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রে বলা হলো যে যখনই কোনো জায়গাতে তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেই আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা এমন দিকে হবে যে যে কারণে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে সর্বদা সেই কারণটাকেই বাধা দিবে। সেটাই আমরা দেখতে পেলাম যে এর, আর উল্টোটা যদি ভাবা হয় যে এর অভিমুখটা এদিকে হয়ে গেছে, তাহলে খুব স্বাভাবিক কারণে এর এই প্রান্তটাকে সাউথ মেরুর সৃষ্টি হবে, এই প্রান্তটাকে নর্থ মেরুর সৃষ্টি হবে। এটা যদি সাউথ মেরুর সৃষ্টি হয়, তাহলে এই সাউথ মেরু আর নর্থ মেরু পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে হবে কি কাছে আসার চেষ্টা করবে, কাছে আসতে চাইছে, চলে আসবে, তখন করব কি আমি এটাকে দূরে সরানোর চেষ্টা করবো, এটাকে এইদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করব। এদিকে যদি ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে বাড়তি একটা শক্তি প্রয়োগ করতে হবে। সেই শক্তির সাহায্যে আমি এটাকে বাইরের দিকে দূরে সরে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম, সেই শক্তিটাই এটার মধ্যে তড়িৎ শক্তি হিসেবে পাবো। এই হচ্ছে লেঞ্জের সূত্রের, এইভাবে ব্যাখ্যাটা করা হয়েছে। অর্থাৎ কী পেলাম না, যান্ত্রিক শক্তি, অর্থাৎ আমরা সে জলবিদ্যুৎ হোক, তাপবিদ্যুৎ হোক, যে কোনো বিদ্যুতের ক্ষেত্রেই হোক না কেন, আপেক্ষিক গতি বজায় রাখলাম। সেই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য যে শক্তিটা দিলাম, সেই শক্তিটাই ওটার মধ্যে বিদ্যুৎ শক্তি হিসেবে পেলাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, যখন এই কয়েলটার মধ্যে আপেক্ষিক গতি যে রাখছি, আপেক্ষিক গতি বজায় রাখছি এন এস, এটাকে বললাম যে একবার এই প্রান্তে নিয়ে যাচ্ছি, পরক্ষণেই আবার এই প্রান্তে নিয়ে আসছি, নিয়ে আসা করছি। যখনই এইভাবে নিয়ে যাব, তখন যদি এর প্রবাহের অভিমুখটা এদিকে হয়, পরক্ষণেই তাহলে প্রবাহের অভিমুখটা এদিকে উল্টো দিকে হয়ে যাবে। এবং এটা যত দ্রুত করব, তত দ্রুত কিন্তু এর অভিমুখটা পাল্টাবে। প্রতি সেকেন্ডে এটা মোটামুটিভাবে করা হয় 50 থেকে 60 বার করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে এর যে নিয়ে যাওয়া নিয়ে আসার পরিমাণটাকে 50 থেকে 60 বার করা হচ্ছে। তাহলে এটার মধ্যে প্রতি মুহূর্তে 50 থেকে 60 বার কিন্তু এর অভিমুখটা পাল্টাবে। তাহলে একটা কয়েলের মধ্যে দিয়ে তড়িতের অভিমুখ যদি আমরা প্রতি সেকেন্ডে 50 থেকে 60 বার পাল্টাই বা পাল্টানোর চেষ্টা করি, তাহলে এর কোন দিকে অভিমুখ হচ্ছে কিছু কিন্তু বুঝতে পারবো না, কারণ অত দ্রুত পাল্টানোর ফলেও সেটা আমরা বোঝা সম্ভব হয় না আমাদের দ্বারা। তাহলে এবার কী করব, যেহেতু এটা পাল্টানো গেল বা পাল্টে যাচ্ছে, সেই জন্য এটাকে বলে এসি কারেন্টে বলা হলো, বা অল্টারনেটিং কারেন্ট। আর ব্যাটারির ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এবং এই এসি কারেন্টটাকে কিন্তু আমরা বেশিরভাগ যন্ত্রের মধ্যে ব্যবহার করেছি। আমাদের বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করি, বাড়িতে অফিসে বা যে কোনো কলকারখানায় যে বিদ্যুৎটা ব্যবহার করি, সেগুলো পুরো সবগুলোই কিন্তু এসি কারেন্টে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এবং সেটা প্রত্যেকটাই উৎপন্ন করা হয়েছে এই সিস্টেমের সাহায্যে। এই এসি কারেন্টের কতটা সুবিধা আছে বলেই আমরা কিন্তু ব্যবহার করছি। সুবিধা আছে বলতে কি, যে এই বিদ্যুৎটা, অর্থাৎ আমাদের মালদা শহরে যে বিদ্যুৎটা আছে, সেটা আসছে কিন্তু বহু দূর থেকে, কয়েকশো কিলোমিটার দূর থেকে হয়তো বা আসছে। এত দূর থেকে আনা বা নিয়ে আসার পদ্ধতিটা কিন্তু এসি কারেন্ট যদি না হতো, ডিসি কারেন্ট যদি হতো, তাহলে কিন্তু নিয়ে আসতে পারতাম না। এবং নিয়ে আসার সময় ভোল্টেজের মানটা প্রচণ্ড বেশি করতে হবে। যত দূরে, অর্থাৎ দূরত্ব যত বাড়াতে পারবো চাইছি,
মনে করলাম নেপাল থেকে হয়তো নিয়ে আসতে চাইছে বিদ্যুৎটা, এসি কারেন্টটাকে নিয়ে আসতে চাইছি, তাহলে কয়েকশো কিলোমিটার দূরে হয়তো আছে নেপাল। এত দূর থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে ভোল্টেজের মানটা বাড়াতে হবে। এই এসির এই তারের সাহায্যে ভোল্টেজটা যদি না বাড়াই তাহলে এখান থেকে কিন্তু এখানে যাবে না। এবং সেই ভোল্টেজের মানটা বাড়ানোর কারণের জন্যই কিন্তু আমরা দেখি যে 11,000 ভোল্টেজ, 33,000 ভোল্টেজ এই ধরনের কথাগুলো শুনেছি, যেগুলো কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয় না। সেগুলো করা হচ্ছে একটা জায়গা থেকে, একটা শহর থেকে আরেকটা শহরে নিয়ে যাওয়ার জন্য এই সিস্টেমটা করা হয়েছে, এই ভোল্টেজগুলো ব্যবহার করা হয়। কেন ভোল্টেজের মানটা যত বাড়াবো তত হচ্ছে কি এখান থেকে এখানে শক্তি তত দ্রুত যাবে। ভোল্টেজের মানটা যদি কমিয়ে দিই 200 ভোল্ট বা 150 ভোল্ট 250 ভোল্ট এর সাহায্যে যদি আমি মানে 1 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু তড়িৎটা যাবে না। হ্যাঁ, সেই কারণের জন্য করা হয় কি যে যত দূরে আমি তড়িৎ প্রবাহ নিয়ে যেতে চাইছি, এখান থেকে শিলিগুড়ি বা কলকাতা যদি তড়িৎটাকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে ভোল্টেজের মানটা অবশ্যই বাড়াতে হবে, কমপক্ষে কয়েক হাজার ভোল্টেজ করতে হবে, নাহলে কিন্তু এত দূরে যাবে না। এবং এটা করা সম্ভব হয় এসি কারেন্টের ক্ষেত্রে, এটা সম্ভব হয়। যত বড় বড় যন্ত্র, টিভি হোক বা ফ্যান হোক, এই সমস্ত প্রত্যেকটা যন্ত্রই কিন্তু চলে এসিতে। আবার ডিসিতেও কিছু যন্ত্র চলে, যেমন মোবাইলগুলো চলছে ডিসিতে। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে আমাদের বাড়িতে তো এসি কারেন্টে, অথচ বললাম মোবাইল চলছে ডিসিতে, তাহলে মোবাইল চার্জ করছি কেমন করে? এই এসি কারেন্টের সাহায্যে ডিসিতে দিচ্ছি কেমন করে বা কী করে চার্জ করছি? না, কি করা হয়, মোবাইলে যে চার্জারটা, সেই চার্জারটার মধ্যে যখন প্লাগের মধ্যে ঢোকানো হয় তখন এসি কারেন্টটা ওই চার্জারের মধ্যে ঢুকলেও ও কিন্তু এই চার্জারটা করে নেয় কি, ও ডিসিতে পরিণত করে নেয়। অর্থাৎ ওই চার্জারটার কাজই হচ্ছে এসি থেকে ডিসিতে পরিণত করে নেবে, এসি কারেন্টের সাহায্যে ডিসিতে পরিণত করে নেয়। এটা একটা কাজ করছে। আর একটা কাজ করছে কি, ভোল্টেজটাকে কমাচ্ছে। একটা মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা হচ্ছে 6 ভোল্টের, 6 ভোল্টের ব্যাটারি। আর আমি এইটা দিচ্ছি 220 ভোল্ট। 220 ভোল্ট যদি সঙ্গে সঙ্গে সরাসরি যদি মোবাইলের মধ্যে দেওয়া হয়, মোবাইল কিন্তু পুড়ে যাবে। কিন্তু কিছু হচ্ছে না, তার কারণটা কি না, এ করছে কি, ওই মোবাইলের যে চার্জারটা 6 ভোল্টে পরিণত করছে, 220 থেকে 6 ভোল্টে কমিয়ে নিচ্ছে। আর একটা কী কাজ করছে না, এসি থেকে ডিসি কাজ করছে। এই দুটো কাজ করছেই চার্জারটা, করার পর কিন্তু ওই মোবাইলের মধ্যে সেটা দেওয়া হচ্ছে বা দিচ্ছে, যে কারণে মোবাইলের চার্জারটা সেইভাবে চার্জ হচ্ছে। এই এসি কারেন্ট, তাহলে কী বললাম, এসি কারেন্টটাকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করছি। যে সমস্ত জায়গাতে ডিসি প্রয়োজন হয় সেখানে আমরা করে কি এসি থেকে ডিসিতে পরিণত করে নিই, যেমন বললাম মোবাইলের চার্জার। আবার এমনটাও কি হয় যে ডিসি থেকে এসিতে পরিণত করা দরকার হয় কি কোথাও, সেটাও করা হয়। সেটা কোথায় করা হয় না, ইনভার্টারের মধ্যে। ইনভার্টার অর্থাৎ আমাদের বাড়িতে যেটা থাকে, লাইন চলে গেলে পরেই যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা কাজ করতে শুরু করে, অর্থাৎ সেই ব্যাটারি থেকে তখন আমরা তড়িৎ প্রবাহ পাই। এবার ব্যাটারির ভোল্টেজ তো কত, 12 ভোল্ট। বাড়িতে যে ভোল্টেজগুলো থাকে বা যে ব্যাটারির ইনভার্টারের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে সেগুলো হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। অথচ আমাদের ফ্যান, লাইট এগুলো চালানোর জন্য দরকার হচ্ছে 200 ভোল্ট বা 220 ভোল্ট। তো 12 ভোল্টের ব্যাটারি সাহায্যে কী করে আমি 220 ভোল্ট পাবো? ভাই 12 ভোল্টের একটা শক্তি দিলাম, 220 ভোল্টের একটা যন্ত্র চলতে শুরু করলো, তা তো হবে না। তাহলে নিশ্চিত তাহলে কী করা হচ্ছে, ওখানটাও কিছু একটা কারসাজি করে এই 12 ভোল্টটাকে এটাতে পরিণত করে নেওয়া হচ্ছে। কারণ 12 ভোল্ট দিলে পরে তো চলবে না যন্ত্রগুলো, ফ্যান চলবে না, লাইট চলবে না। তাহলে কী করা হলো, 12 ভোল্টটাকে চেঞ্জ করে নিয়ে 220 ভোল্টের কাছাকাছি নিয়ে আসা হলো। এটা একটা করা হলো। আর একটা কী করা হলো, এটা ছিল ডিসি ভোল্টে ছিল, ডিসি কারেন্টে ছিল, এটাকে এসিতে পরিণত করা হয়েছে। যেটা করছে কে, দেখবে ব্যাটারির উপরে একটা যন্ত্র বসানো থাকছে, যেটার আসল নাম হচ্ছে ইনভার্টার। ওই যন্ত্রটাই কিন্তু এই কাজটা করছে। অর্থাৎ ও করছে কি, ব্যাটারি থেকে কারেন্টটাকে নিয়ে ভোল্টেজ বাড়ালো, বাড়িয়ে 200 ভোল্ট বা তার কাছাকাছি করলো, আর ডিসি থেকে এসিতে পরিণত করলো। এসিতে পরিণত করলে তবে কিন্তু সেই বাড়ির যে বিভিন্ন রকম যন্ত্র, সেই যন্ত্রগুলো চলতে শুরু করবে।
সেটা যদি না করতো তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। এসির ক্ষেত্রে আমরা একটু মনে রাখতে হবে, যেটা বলছি 220 ভোল্ট, এটা কিন্তু গড় মান। অর্থাৎ যেটা বললাম যে এসির ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, পাল্টা যাচ্ছে। এই পাল্টানোর মানটা যেটা 220 নেওয়া হয়েছে, সেই 220টা কিন্তু গড় মান, অর্থাৎ কখনো কমছে কখনো বাড়ছে। এর শীর্ষমান যদি ভাবা হয়, শীর্ষমান পাবো কী করে? না, 220কে যদি √2 দিয়ে গুণ করা হয় তাহলে মোটামুটি পাওয়া যায় 311। এই 311 ভোল্টের মতো হাইয়েস্ট ভোল্টেজ কিন্তু পাই। অর্থাৎ কোনো একটা জায়গাতে বা কোনো একটা বাড়িতে 220 ভোল্ট আছে, সেটা সর্বোচ্চ মান যদি ভাবা হয়, সর্বোচ্চ মান আছে কিন্তু 311 ভোল্ট। তাহলে একটু যদি ভেবে দেখি যে শক খাওয়ার ব্যাপারটা, অর্থাৎ আমরা শক খাওয়ার ক্ষেত্রে ডিসি থেকে একটা শক খেলো, যেটা হয়তো বা 220 ভোল্টেই শক খেয়েছে, আর এক লোক এসিতে শক খেয়েছে, এর ক্ষেত্রে হয়তো বা 220 ভোল্ট আছে। এসি যদি হয় তাহলে কিন্তু সেটা বেশি ক্ষতিকারক হবে। বেশি ক্ষতিকারক কেন হবে? না, যেহেতু এখানকার ভোল্টেজ 220 ভোল্ট থাকলেও এর সর্বোচ্চ মানটা কিন্তু 311 ভোল্ট। 311 ভোল্ট হওয়ার ফলে এ ক্ষেত্রে শকটা খেলে 220 ভোল্টে, এর ক্ষেত্রে শকটা খেয়েছে 311 ভোল্টে। ভোল্টেজের মানটা যেহেতু এখানে অনেক বেশি, সেই কারণে কিন্তু শকটা বেশি লাগবে। এবার বাড়িতে যে বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করা হয়, খুব স্বাভাবিক বা খুব বেশি ব্যবহৃত যে সমস্ত যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলো একটু বর্ণনা দেব। যেমন সুইচ, একটা যদি বোর্ড হয়, এই বোর্ডের মধ্যে সুইচ থাকছে, বেশ কতগুলো সুইচ বসানো থাকছে। এই সুইচগুলোর উপাদান কি থাকে বা কি থাকে যদি একটু ভেবে দেখি বা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই সুইচগুলোর উপাদান, যেটা বাইরে থেকে যেটার উপরে আমরা হাত দিচ্ছি, সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক বা এমন একটা পদার্থের সাহায্যে তৈরি, যেটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। ভেতরটাতে করা হয় যে কি, দুটো পিন থাকে, দুটো পিনে এমন সিস্টেম করা, যখনই আমরা অন করছি এই দুটো পিনের মধ্যে কানেকশনটা পেয়ে যায়, আর যখনই অফ করে দেওয়া হয় এই দুটো পিনের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই হচ্ছে সুইচের সিস্টেমটা এটা। তারপর সকেট, সকেটটা এরকম টাইপের, 5খানা এরকম ছোট ছোট ফুটো থাকে দেখবে, যেটার মধ্যে আমরা অন্য কোনো জিনিসের তার ঢোকাই ওর মধ্যে, যে ওটাকেই বলা যায় সকেট। এই সকেটের এই দুটো প্রান্ত, আর ডান দিকের যে প্লাস, এটার মধ্যে কিন্তু লাইনটা থাকছে, বাম দিকে এটার মধ্যে কোনো লাইন থাকে না, এটার মধ্যে থাকে না, এটার মধ্যে থাকে না। অর্থাৎ এই 5খানা ফুটোর মধ্যে যদি টেস্টার দিয়ে টেস্ট করার চেষ্টা করি তাহলে দেখবো এই দুটোর মধ্যে লাইন আছে, ডান দিকে দুটোর মধ্যে লাইন আছে, কিন্তু বাম দিকেটাতে লাইন নেই, উপরটাতে লাইন নেই। তাহলে এবার কথা হচ্ছে যে এই বাম দিকেটাতে লাইন নেই, উপরটাতে লাইন নেই, তাহলে এগুলোকে রেখেছি কেন? রাখার কারণটা হচ্ছে যে এই যে এটার মধ্যে এবং এটার মধ্যে থেকে যখন দুটো তারের সাহায্যে কোনো একটা জায়গাতে তড়িৎ প্রবাহ দিব, তখন এটার মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। সেই বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য কিন্তু এটা রাখা হয়েছে। তাহলে অনেক সময় দেখি যে এই দুটো তার থেকে, এই দুটো পয়েন্ট থেকে তার নিয়েই কোনো একটা যন্ত্র চলতে শুরু করলো, তাহলে উপরটা এইটা বা নিলাম কেন, বা এইটা দিয়েছে কেন? এবং একটু লক্ষ্য করে দেখবে যে উপরটা কিন্তু মোটা আছে, মানে পুরোটা একটু বড় টাইপের, বড়ই করা হলে এটা হচ্ছে আর্থিং। এই আর্থিংটার প্রয়োজন হয়েছে কেন? না, আর্থিংটা বিশেষভাবে দরকার হয় যে সমস্ত যন্ত্র আমরা ধরে কাজ করতে হয়,
যে সমস্ত যন্ত্রকে আমরা হাত দিয়ে স্পর্শ করে কাজ করতে হয় ইলেকট্রিকের যন্ত্র, সেই সমস্ত জায়গাতে মনে রাখতে হবে অবশ্যই আর্থিং করা প্রয়োজন, আর্থিং কানেকশনটা থাকতে হবে। কোন সমস্ত যন্ত্র ধরে কাজ করতে হয় না, ইলেকট্রিক আয়রন, যেমন ইলেকট্রিক আয়রন কিন্তু ধরেই কাজ করতে হবে, ওটার ভেতরে কারেন্ট থাকছে, অথচ ওটাকে ধরে কাজ করলাম। বা ফ্রিজ তো দরজা খুলতেই হবে, ফ্রিজের দরজা খুলতেই হবে, অথচ ওর মধ্যে ভেতরে কারেন্ট আছে। তাহলে ওই সমস্ত জায়গাতে কিন্তু এই পিনটারও গুরুত্ব ভীষণ। এই পিনটার গুরুত্ব কেমন, এই পয়েন্টের মধ্যে লাইন আছে, এটার মধ্যে নাই, এটার মধ্যে দিয়েই কিন্তু ওই ইলেকট্রিক আয়রনটা চলছে। এইটার ভূমিকাটা কোথায়, যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায়, অর্থাৎ যে ইলেকট্রিক আয়রনের যে অংশটা আমরা ধরে আছি, সেই ধরে থাকা অংশটাই কোনো কারণে এখান থেকে পজিটিভ কারেন্টটা ওটার মধ্যে পেয়ে গেছে, সে তার কানেকশন, তারের হয়তো লিক কারণের জন্য হতে পারে বা অন্য কোনো কারণের জন্য হতে পারে, যদি পেয়ে যায় তাহলে কি যে ধরে কাজ করছে সে কিন্তু মারাত্মক শক খাবে। আচ্ছা, এবার শক খাওয়ার থেকে হাত থেকে রক্ষা করার জন্যই করা হয়েছে কি, এই আর্থিংয়ের তারটা যে অংশটা ধরে কাজ করছে সেই অংশটার সঙ্গে কানেকশন করা আছে। তাহলে এবারে এই আর্থিংয়ের কানেকশনটা যদি ওইটার মধ্যে করা থাকে, আর যে অংশটা ধরে আছে ওটার সঙ্গে কানেকশন লাগানো থাকে, তাহলে হবে কি, যদি এইটার কারেন্টটা ওটার মধ্যে চলে যায়, তাহলে সেইখানকার কারেন্টটা এই আর্থিংয়ের মাধ্যমে মাটিতে চলে যাবে। তাহলে হবে কি, যে ধরে কাজ করছে সে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ লাইনটা তো ওটার মধ্যে থাকলো না, লাইনটা হচ্ছে কি আর্থিংয়ের মাধ্যমে মাটিতে চলে যাচ্ছে। এই কারণের জন্য এই আর্থিংটা করা হয় বা আর্থিংয়ের ভূমিকাটা আছে। এটা কি করা হয়, এই পয়েন্টটা তারা নিয়ে আসা হয়েছে কোথা থেকে, যখন বাড়ি তৈরি করা হয়, কোনো একটা বাড়ি তৈরি করা হয়, ইলেকট্রিক মিস্ত্রিরা বা যারা ইলেকট্রিক ওয়্যারিং করছে তারা মাটির ভেতরে যথেষ্ট গভীরে, অন্তত 5-7 ফিট 10 ফিট গভীরে একটা ইলেকট্রিক তার ঢোকায়। সেই তারটার সঙ্গে কিন্তু এই তারটা কানেকশন করা আছে, সেটাই হচ্ছে আর্থিং। কেন, সেটা হচ্ছে কি সাবধানতা হিসাবে সবসময় যাতে কোনো রকম শক খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য বা ওই ধরনের বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এটা করা হয়। এই হচ্ছে আর্থিংটা। তো আর্থিংটা যদি কেউ না করে তবুও যে কোনো ইলেকট্রিক যন্ত্র চলবে না এমনটা না, কিন্তু একটা ফ্যান চালানোর জন্য আর্থিংয়ের কোনো প্রয়োজন হয় না। কেন, সিলিং ফ্যানে যখন চলছে তখন তো ওটাতে হাত দিচ্ছি না আমরা, বা হাত দেওয়ার সম্ভাবনা, বলে ওটাতে কিন্তু আর্থিংয়ের কোনো দরকার নেই। বা একটা লাইট যখন জ্বলছে, সে জ্বলন্ত অবস্থায় তো ওটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেখানে ওখানে কিন্তু আর্থিংয়ের কোনো দরকার নেই, আর্থিং করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনটা সেইখানেই যেখানে আমরা ধরে কাজ করব। যেমন বললাম, ইলেকট্রিক আয়রন, ফ্রিজ, এই সমস্ত ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। তারপরে মেন সুইচ বলে একটা কথা আছে, বা প্রত্যেকের বাড়িতেই থাকে। ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে যেটা করে সেটা হচ্ছে কি, ওদের পোল থেকে একটা তারের সাহায্যে কানেকশনটা মিটার অবধি নিয়ে আসে। ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে কাজটা হচ্ছে ওরা কিন্তু মিটার অবধি এনেই ছেড়ে দেয়। তারপরে যেটা তারপরের অংশটা আমাদের নিজেদেরকে করতে হয়। তো নিজেদেরকে করার সিস্টেম বা করার পদ্ধতিটা কি, ওরা মিটার অবধি নিয়ে এলো, মিটার অবধি নিয়ে আসার পর আমরা সেখান থেকে একটা ফিউজের মাধ্যমে, যেটাকে বলা হয় কাট আউট বলা হয়, সেই কাট আউটের মাধ্যমে করবো কি, ওই লাইনটাকে মেন সুইচের মধ্যে পাঠাবো। তাহলে মেন সুইচটা হচ্ছে এমন একটা সুইচ, মেন বলা হলো, মেন মানে কি প্রধান সুইচ বা মেন সুইচ। ওটাকে যদি আমরা অফ করে দিই তাহলে পুরো বাড়ির কারেন্টটাই কেটে যায় বা অফ হয়ে যায়। সেই জন্য ওটাকে বলা হচ্ছে মেন সুইচ। অর্থাৎ ওখান থেকেই সাপ্লাইটা নেওয়া হয়েছে, গোটা বাড়ির কানেকশনটা করা হয়েছে যেহেতু, সেই জন্য মেন সুইচ বলা হলো। এবার সেটা অফ করার অর্থই বা সেটা অফ করার মানেই হচ্ছে যে নিউট্রাল এবং ফেজ দুটোই কিন্তু অফ হয়ে যায়, সেটা কানেকশনটা দুটোই কাটা থাকে ওখানে। প্রবাহিত চ্যাপ্টারের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এবার বাস্তব কিছু ঘটনা যেগুলো একটু লক্ষ্য করি। যে কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে, যেমন কোনো একটা লাইটের গায়ে লিখে আছে 220 ভোল্ট 100 ওয়াট, এই কথাটার অর্থ কী? এই জন্য কোশ্চেন খুবই দেয়।
এই কথাটার মানে হচ্ছে কি, যে ওই লাইটটাকে যদি 220 ভোল্টের সঙ্গে লাগাই তাহলে সে 100 ওয়াট প্রতি সেকেন্ডে 100 জুল হারে কাজ করবে। এবার যদি বলা এর রোধ কত, প্রবাহ কত, এই সমস্ত কোশ্চেনগুলো বের করতে বলা হয়। কি করে পাবো না, পি সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর, এর একটা সূত্র আছে। পিটা হচ্ছে কি ক্ষমতা, পি হচ্ছে ক্ষমতা, আর হচ্ছে রোধ, আর ভি হচ্ছে বিভব। তাহলে এবার এই তিনটে অক্ষরের মধ্যে বা তিনটে জিনিসের মধ্যে যদি কোনো একটার মান জানা থাকে বা কোনো দুটোর মান জানা থাকছে, কোনো একটার মান জানি না, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী বসিয়ে সেটা বের করতে পারবো। যদি এখান থেকে বের করার চেষ্টা করি তাহলে পি এর মান হচ্ছে এই 100, ভি এর মান হচ্ছে 220, তাহলে আর এর মান যদি বের করতে চাই তাহলে 220 ইন্টু 220 বাই করছি 100, তাহলে মানটা পাবো সমান হচ্ছে 484। অর্থাৎ এই রোধের মানটা হচ্ছে 484 ওহম। এটা বের করতে পারলাম। আচ্ছা, আবার যদি বের করতে চাই যে প্রবাহ মাত্রা কত বা কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেটা যদি বের করতে চাই তাহলে আমরা আর এর মান পেলাম এটা। এবার ভি সমান আই আর, এই সূত্রে পড়েছি ওহমের সূত্র অনুযায়ী। তাহলে ভি এর মানটা হচ্ছে 220 ভোল্ট, আর এর মানটা পেলাম 484। তাহলে এবার আই এর মান বের করব। আই সমান তাহলে হচ্ছে 220 বাই 484। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে মানটা পেয়ে যাবো, আয়ের মান পাবো। অর্থাৎ ওই যন্ত্রটা যখন চলবে তখন সেটার মধ্যে দিয়ে কত প্রবাহ হচ্ছে, কী পরিমাণ প্রবাহ মাত্রা ব্যয় করছি, সেটার মানটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। বা কতগুলো রোধ, অথবা এই একটা রোধ, এটা হচ্ছে 10 ওহম, এটা হয়তো 10 ওহম, দুটো রোধ আছে। সেই রোধেরটাকে আমরা কি করে ব্যবহার করে বা কীভাবে কানেকশন করে এই রোধের মানটাকে বাড়াতে পারবো বা কী করে কমানো সম্ভব হয়। আমার কোনো একটা জায়গাতে হয়তো 10 ওহম এর দুটো রোধ আছে, আমার দরকার হচ্ছে 20 ওহমের দরকার হচ্ছে। তাহলে আমার কাছে আছে দুটো 10 ওহমের রোধ, আমার দরকার হচ্ছে 20 ওহমের রোধ। তাহলে আমি কী করে সেটা পাবো না, সেটা যদি আমি সিরিজে যোগ করে দিই, অর্থাৎ এটা এইভাবে যদি যোগ করে দিই, এইভাবে যোগ করার পর এখানে আর একটাকে এইভাবে পরপরভাবে লাগিয়ে দিলাম, এটা 10, এটা 10, তাহলে এই 10 আর 10 যোগ করে মোট 20 ওহম পেয়ে যাব। এবার কী করবো না, কমাতে চাইছি, হয়তো কী করতে চাইছি না, আমার কাছে আছে 10 ওহম, এখানেও আছে 10 ওহম, আমি রোধের মানে কমাতে চাইছি। কী করে কমাতে পারবো? কমানোর যে সিস্টেমটা সেটা হচ্ছে কি, এদের মধ্যে কানেকশনের পদ্ধতিটা একটু পাল্টে দিলে পরে সেটা কমে যাবে। কেমন করে সেটা সম্ভব? এটা 10 ওহম আছে, এটা 10 ওহম আছে, এইভাবে যদি কানেকশন করি তাহলে কিন্তু এই 10 আর 10 যোগ করলাম, অথচ কিন্তু রোধের মানটা, মোট রোধের মানটা কমে যাবে। কীভাবে কমবে না সেটাও সূত্র আছে একটা। সূত্রটা হচ্ছে আর সমান 1/r সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2, এইভাবে কমে যায়। তাহলে এখানে যদি বসানো হয় 1/10 প্লাস 1/10, 10 লসাগু হলো 1 প্লাস 1 হবে, সমান দাঁড়ালো 2/10। এটা সমান কি 1/r সমান পেলাম 2/10, অর্থাৎ 1/r সমান 1/5।
বা R সমান দাঁড়ালো 5 ওহম হলো। অর্থাৎ 10 ওহমের দুটো রোধ নিয়েছিলাম, কিন্তু মোট রোধের মানটা কিন্তু 5 পেয়ে গেলাম, অর্থাৎ কমে গেল কিন্তু। এবার এটা 10 না নিয়ে যদি এখানে 10 এখানে 5 বা 3 এরকম রোধ নিই, তাহলে হিসাব করে দেখা যাবে যে এই মোট রোধের মানটা যেটা পাচ্ছি বা যেটাকে বলা হচ্ছে তুল্যাঙ্ক রোধ, সেই তুল্যাঙ্ক রোধের মানটা এদের মধ্যে যে রোধগুলো নেওয়া হয়েছে তাদের মধ্যে সবচাইতে ছোট যেটা, তার চাইতে কিন্তু কম রোধ সম্পন্ন হয় এই রোধটা। আমরা মোটামুটি এই চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। এবার বাড়িতে তোমরা ঠিকভাবে পড়ো এবং সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। ঠিক আছে।